নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর আমরা যে এমসিকিউ সিরিজ শুরু করেছি, সেই একই সিরিজের আজকে আমাদের টপিক হচ্ছে প্রিঅ্যাম্বল, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু ফিচার এবং কিছু বড় ফিচার কোন দেশ থেকে আমরা কী নিয়েছি। তো এইটা নিয়ে আজকে আমরা 30টা এমসিকিউ রাখতে চলেছি। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে, 30টা এমসিকিউ আছে এবং পারলে বেটার রেজাল্টের জন্য একের বেশি বার ভিডিওটা তোমরা দেখো, 2 থেকে 3 বার ভিডিওটা দেখো, একটু স্পিড বাড়িয়ে। তো চলো আলোচনা করা যাক আজকের এমসিকিউগুলো নিয়ে। টপিক হচ্ছে প্রিঅ্যাম্বল, ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং এর সাথে কিছু বড় ফিচার আমাদের কোন দেশ থেকে কী কী নিয়েছি সেইগুলো নিয়েও কিছু এমসিকিউ থাকবে। তো ফার্স্ট কোশ্চেন, হু সেড প্রিঅ্যাম্বল ইজ দ্য কি নোট টু ইন্ডিয়ান কনস্টিটিউশন? আর্নেস্ট বার্কার, কে মুন্সি, বি আর আম্বেদকর, ডিডি বাসু। এখানে অ্যান্সার কে আর্নেস্ট বার্কার, সরি Ernest Barker. 2. In which of the following cases the Supreme Court gave a ruling that preamble was a part of the Constitution? Goloknath case, Keshavananda Bharati case, Berubari case and Sajjan Singh কেস। অ্যান্সার কেশবানন্দ ভারতী কেস। এর আগে যে কেসটা হয়েছিল বেরুবাড়ি কেস, বেরুবাড়ি কেসে কিন্তু বলেছিল প্রিঅ্যাম্বল ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট নয়। তো পরবর্তীকালে তার এগেনস্টে যখন চ্যালেঞ্জ হয়, তখন কেশবানন্দী ভারতী কেসে বলে না, প্রিঅ্যাম্বল কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট। এরপরে আরও একটা কেস হয়েছিল এলআইসি কেসে তো আরও জোর দিয়ে বলেছিল যে প্রিঅ্যাম্বল হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইন্টিগ্রাল পার্ট। সো এই যে তিনটে কেস, বেরুবাড়ি, কেশবানন্দ অ্যান্ড এলআইসি, এই তিনটে কেসই প্রিঅ্যাম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের সাথে যুক্ত, যেখানে কেশবানন্দ অ্যান্ড এলআইসি বলছে প্রিঅ্যাম্বল ইন্ডিয়ান কনস্টিটিউশনারি পার্ট। 3. Which of the following is a feature of parliamentary form of government? Executive is responsible to judiciary, judiciary is responsible to legislature, judiciary is responsible to executive, legislature is responsible to executive. এখানে এক্সিকিউটিভ হচ্ছে সেই বডি যারা মেনলি যে লটা বানানো হয় সেই লটাকে ডিস্ট্রিবিউট করে বা ঠিকমতো এক্সিকিউট করে, যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ইভেন ক্যাবিনেট মিনিস্টার যারা থাকে বিশেষ দপ্তরের, তারা হচ্ছে এক্সিকিউটিভ। অ্যান্ড লেজিসলেচার যারা ল বানায়, পার্লামেন্টে যারা থাকেন, যে লোকসভা রাজ্যসভা যারা থাকেন, যারা লটা মেনলি বানায়, তারা হচ্ছে লেজিসলেচারের পার্ট। সো আমাদের যে অফিসার র্যাঙ্কে যারা থাকে, আইএস যারা থাকেন, সবাই কিন্তু এই মন্ত্রীদের প্রতি বা পার্লামেন্টের প্রতি দায়বদ্ধ হয়, কারণ এরা নিজেদের প্রত্যেক কাজের জন্য ওদের প্রতি দায়বদ্ধ হয়, কারণ ওরাই মেন লটা বানাচ্ছে এবং এদের কাজ হচ্ছে, এক্সিকিউটিভের কাজ জাস্ট লটাকে ডিস্ট্রিবিউট করা সব জায়গায়। 4. Which of the following feature and their sources is wrongly matched? Judicial review, British practice, concurrent list, Australian constitution, directive principle, Irish constitution, fundamental right, USA constitution. Answer A. জুডিশিয়াল রিভিউ, ব্রিটিশ প্র্যাকটিস। অ্যাকচুয়ালি জুডিশিয়াল রিভিউ হচ্ছে ইউএসের প্র্যাকটিস। সো এই জুডিশিয়ারি বা পাওয়ারফুল সুপ্রিম কোর্ট, এই কনসেপ্টটা মেনলি ইউএসের, কারণ ইউএসএ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড সুপ্রিম কোর্ট এর উপর খুব বড় রকমভাবে জোড়া হয়েছে। একটা ওয়েব সিরিজ আছে দ্য হাউস অফ কার্ড বলে, তো এর যদি কেউ দেখো হাউস অফ কার্ড বলে, সেখানে দেখতে পাবে যে ইউএসএতে সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারির হাতে কত বেশি রকম পাওয়ার দেওয়া আছে। যে কোনো সময় প্রেসিডেন্টকে অবধি ডেকে আনবে, ডেকে এনে সামনে চেয়ারে বসিয়ে কোশ্চেন করবে এবং প্রেসিডেন্ট সেখানে কোশ্চেন দিতে বাধ্য। প্রেসিডেন্টের কোশ্চেন স্যাটিসফাইড না হলে তাকে ইমপিচ অবধি করা হবে। সো এই হচ্ছে ইউএসএ কনস্টিটিউশনের পাওয়ার। বাকি কনকারেন্ট লিস্ট আমরা নিয়েছি অস্ট্রিয়া থেকে, ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল নিয়েছি আয়ারল্যান্ড থেকে, অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস যেটা নিয়ে আমরা একদম কথা বলছিলাম ইউএসএ, এখানে একদম সেই কী বলে ব্যাগ ঝোলা ভর্তি ফান্ডামেন্টাল রাইটস লোকজনকে দেওয়া হয়েছে। ইভেন এখানে তো বাচ্চাদের কাছেও ফান্ডামেন্টাল রাইটস থাকে। বাবা মা যদি কোনো বাচ্চাকে মারে, সেই যদি জাস্ট 911 থেকে কল করে বলে দেয় যে বাবা মা মারছে, ওখানে পুলিশ এসে বাবা মাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন মেরেছেন, কারণ সেখানে বাচ্চাদেরও কিছু স্পেসিফিক ফান্ডামেন্টাল রাইটস আছে। 5. কিছু ম্যাচিং আছে, ফেডারেশন, পার্লামেন্টারি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল রাইটস, অন্যদিকে থাকছে ইউএসএ, ব্রিটেন, কানাডা, আয়ারল্যান্ড। সো যদি আমরা ম্যাচ করতে যাই, ফেডারেশন যে কনসেপ্টটা সেটা প্রথমেই চলে যাবে ক্যানাডা, সো A3 প্রথমেই। তারপরে পার্লামেন্টারি সিস্টেম আমরা নিচ্ছি B2 ব্রিটেন থেকে, সো অ্যান্সার চলে যাবে ব্রিটেনে। অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল আমরা আয়ারল্যান্ড থেকে নিচ্ছি, অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস সেটা তো ইউএসএ থেকে, সো অ্যান্সার ডি। ম্যাচিং 6, এখানে একটা ম্যাচিং, রুল অফ ল, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, কনকারেন্ট লিস্ট, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। অন্যদিকে থাকছে জার্মান কনস্টিটিউশন, অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন বা আয়ারল্যান্ড, আর ব্রিটিশ কনস্টিটিউশন। রুল অফ ল, আইনের শাসন। যেহেতু আমাদের দেশ একটা লম্বা সময়, প্রায় 190 বছর কলোনিয়াল শাসন, ব্রিটিশ কলোনিয়াল শাসনের মধ্যে ছিল, তো ব্রিটিশদের কাছে
যে রুল বানানো, আমাদের ক্ষেত্রে আমাদের দেশে যে রুলস ছিল, লোকাল রুলস ছিল, সেগুলো সব পাল্টে দিয়ে ব্রিটিশরা কিন্তু নিজেদের রুলস, ওই দেশে যেরকম আইন চলতো, পুলিশ সিস্টেম, দারোগা সিস্টেম, কোর্ট সিস্টেম, সেগুলো কিন্তু ওরা আমাদের দেশেও নিয়ে এসেছিল। সো এই যে আইনের শাসন বলি, আইনের কথা বলি, এই আইনের মেন কনসেপ্টটা আমাদের মধ্যে ব্রিটিশদের প্রভাব অনেকটাই বেশি। সো এই যে রুল অফ ল, আইনের শাসন যেটাকে আমরা বলি, এই কনসেপ্টটা আমরা ব্রিটিশ থেকে, ওদের কাছ থেকে নিয়েছি। কারণ তার একমাত্র কারণ হচ্ছে 190 বছরের কলোনিয়াল শাসন। সো রুল অফ ল যাচ্ছে ব্রিটিশ, ডাইরেক্টিভ প্রিন্সিপাল পাচ্ছি আয়ারল্যান্ড বা আইরিশ থেকে, B3-তে যাবে যেটা, অ্যান্ড অ্যান্সার বি। কনকারেন্ট লিস্ট আমরা পাচ্ছি অস্ট্রেলিয়া থেকে। 2, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, সেটা হচ্ছে জার্মান কনস্টিটিউশন। আমরা যদি আমাদের ইমার্জেন্সি ঘোষণা করা হয়, স্টেট বা সেন্ট্রাল ইমার্জেন্সি, সেক্ষেত্রে সমস্ত রকম ফান্ডামেন্টাল রাইটস কিন্তু স্টপড হয়ে যাবে। ইভেন ফান্ডামেন্টাল রাইটস সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট বলা হয় আর্টিকেল 19, আর্টিকেল 19ও সাসপেন্ড, বাট আর্টিকেল 20 অ্যান্ড 21 কিন্তু সাসপেন্ড হবে না। 21 যেখানে আছে, 21-এ রাইট টু লাইফের কথা বলা হয়েছে। তো এটা 21 জাস্ট একটা ছোটো ওয়ার্ড, রাইট টু লাইফ 3টে ওয়ার্ড, বাট এর মধ্যে প্রচুর প্রচুর রাইট ভরা আছে। রাইট টু লাইফ যে এমন যে কোনো রাইট যেটা জাস্ট তোমার লিভিংয়ের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছে বা তোমার লিভিংয়ের জন্য দরকার, সেটাই রাইট টু লাইফ। একটা ফান ফ্যাক্ট আর কি, শুনলে অবাক হতে পারো, যে রাইট টু স্লিপও কিন্তু এক ধরনের রাইট টু লাইফের আন্ডারে, মানে রাইট টু স্লিপও এক ধরনের ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে পড়ে। তো এরকম কিছু ফ্যাক্ট আছে। 7, হুইচ কনস্টিটিউশন হ্যাজ ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান কনসেপ্ট অফ রুল অফ ল, পার্লামেন্টারি সিস্টেম অ্যান্ড ল মেকিং প্রসিডিওর? এটা আমরা বেশি যাচ্ছি না, যেহেতু আমরা আগের কোশ্চেনে পড়েছি যে ব্রিটিশ কনস্টিটিউশন যেহেতু আমাদের উপর একটা বড় রকম প্রভাব ছিল, প্রত্যেক চার্টার, আমরা পরবর্তী একটা সেশনে হয়তো করবো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। সো এই অ্যাক্ট আস্তে আস্তে অ্যাক্টগুলো এনে এনে ওরা কিন্তু আগে থেকে একটা যে আইনি যে শাসন, একটা রুল অফ লটাকে আস্তে আস্তে বসিয়ে বসিয়ে এসেছে আমাদের মধ্যে। সো আমরা যে এই যে মেন কনসেপ্টটা, আইনের ব্যাপারটা, সেটা আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। ইভেন ল মেকিং প্রসিডিওরগুলো, পার্লামেন্টের যেভাবে ল মেকিং প্রসিডিওর হয়, সেটাও আমরা ব্রিটিশ প্রভাব থেকেই নিয়েছি। 8, the Constitution of India borrowed the scheme of Indian Federation form of constitution from USA, কানাডা, আয়ারল্যান্ড, ইউকে। তো আমরা ফেডারেশন যে ফর্ম, যেখানে সেন্ট্রাল থাকবে অ্যান্ড তার সঙ্গে কিছু তার যে অংশগুলো থাকবে, ফেডারেশনগুলো থাকবে, তাদের মধ্যে পাওয়ার ভাগ করা থাকবে। সেন্ট্রালের কাছে কিছু পাওয়ার থাকবে, ফেডারেশনের কাছে কিছু পাওয়ার থাকবে। মানে আমাদের সব ব্যাপারে কিন্তু সেন্ট্রাল এসে মাথা ঘামাবে না। আমাদের রাজ্যে কোনো ছোটোখাটো ঘটনা হলো, সেইখানে সেন্ট্রাল থেকে ছুটে এসে বলবে না আচ্ছা এই করে দাও। সেই ক্ষেত্রে রাজ্যের দায়িত্ব সেই জিনিসটাকে ম্যানেজ করা, সেটাকে হ্যান্ডেল করা। কোনো রকম যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, যদি ঝড় হয়, যেটা রিসেন্টলি লাস্ট আমফান হয়েছিল, এবছরও যদি কোনো বড় রকম ঝড় হয়, সেটা কিন্তু প্রাইমারি দায়িত্ব রাজ্যকে ট্যাকেল করা, রাজ্য সেটা ট্যাকেল করবে। সেন্ট্রাল প্রয়োজন মতো টাকা পাঠাবে, অর্থ সব কিছু দেবে, বাট এখানে মেন দায়িত্ব কিন্তু রাজ্যে। সো এইগুলো রাজ্যের মধ্যে পড়ে। তো এই যে ফর্ম অফ গভর্নমেন্ট, যেখানে সেন্ট্রালের কাছে কিছু পাওয়ার, রাজ্যের কাছে কিছু পাওয়ার, রাজ্যের কাছে অনেক, রাজ্য নিজস্ব ডিসিশন নিতে পারবে, এই কনসেপ্টটা হচ্ছে ফেডারেশন বা ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। সো এই কনসেপ্টটা আমরা নিচ্ছি কানাডা থেকে। 9, the inspiration of liberty, equality and fraternity was derived from American Revolution, French Revolution, Russian Revolution, and none of this. অ্যান্সার ফ্রেঞ্চ রেভলিউশন। অনেক সময় কিছু এক্সামে এই ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড রাশিয়ান রেভলিউশনের ইয়ারটাও জিজ্ঞাসা করে থাকে। তো ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল 1789-এ, আমেরিকান রেভলিউশন হয়েছিল 83-তে, অ্যান্ড রাশিয়ান রেভলিউশন, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষের দিকে হয়েছিল 1917-এ। সো রাশিয়ান রেভলিউশন অ্যান্ড ফ্রেঞ্চ রেভলিউশন কমন একটাই, দুটোই দেশের মধ্যে হয়েছিল। দেশের যে শাসক ছিল, অত্যাচারী শাসক ছিল, তাদেরকে ছুঁড়ে ফেলা হয়েছিল রেভলিউশনের মাধ্যমে। আমেরিকান রেভলিউশনে যে কেসটা হয়েছিল, আমেরিকানরা ওই সময় যে ব্রিটিশরা ওখানে ছিল, তাদেরকে ছুঁড়ে ফেলেছিল। সো ওটা ছিল আমেরিকান রেভলিউশন, যেখানে দেশের বাইরের একটা শক্তির বিরুদ্ধে লড়াই। 10, which of the following is feature common to both the Indian Federation and the American Federation? A single citizenship, dual judiciary, three lists in the constitution, a federal supreme court to interpret the constitution. Answer D, the federal supreme court. এখানে আমরা জানি সুপ্রিম কোর্টের কতটা পাওয়ার আমাদের কাছে আছে, এবং এই ঠিক এর থেকেও বেশি পাওয়ার হয়তো ইউএসের কাছে আছে, কারণ আমাদের সুপ্রিম কোর্টের দায়িত্ব হচ্ছে কনস্টিটিউশনকে ইন্টারপ্রিট করা। বাবা সাহেব আম্বেদকর বা ওই সময়কার মানুষজন যারা ছিল, কনস্টিটিউশনকে লিখে দিয়ে চলে গেছে, বাট তার বিভিন্ন সময় অনুসারে তার বিভিন্ন রকম ধারাগুলো
ওর ইন্টারপ্রিট করা খুব বেশি দরকার। সাধারণ মানুষ কনস্টিটিউশন সম্পর্কে অত জ্ঞান রাখবে না, অনেকেই রাখবে না। প্রত্যেক ধারার মধ্যে যে প্যাঁচগুলো আছে, জিলিপি প্যাঁচগুলো আছে, সেই ধারাটাকে আরও এক্সপ্লেন করা, তার অরিজিনাল যে জাস্ট 3টে ওয়ার্ড, যে লাইফ টু লাইফ যেটা কথা আমরা বলছিলাম, এই রাইট টু লাইফের মধ্যে ঠিক কতগুলো জিনিস পড়ে। রাইট টু লাইফের মধ্যে আমাদের রাইট টু স্লিপ অবধি পড়ছে। এরকম ঠিক কতগুলো ধারাও এর মধ্যে পড়তে পারে, কতগুলো জিনিস এর মধ্যে পড়ে, এরকম বিস্তৃতভাবে যে ইন্টারপ্রিটেশন, সেই দায়িত্বটা হচ্ছে সুপ্রিম কোর্টের। এটা ছাড়া, সুপ্রিম কোর্ট ছাড়া অন্য কেউ এই কাজটা করবে না। 11. Which of the following describe India as a secular state? Fundamental right, ninth schedule, directive principle, and preamble of to the constitution. Answer: preamble. Even secular যে ওয়ার্ডটা আছে এটাই, সেকুলার ওয়ার্ডটা আছে এটাই 42nd অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটা 1976 Which of the following determine that the Indian government is federal? A written and rigid constitution, an independent judiciary, vesting of residuary power with center, distribution of power between central and state. Answer: distribution of power সেন্ট্রাল অ্যান্ড স্টেট। সো ফেডারেল কনসেপ্টটা এটা, কিছু পাওয়ার থাকবে সেন্টারের কাছে, কিছু পাওয়ার থাকবে স্টেটের কাছে। সেন্ট্রাল কখনো এসে স্টেটের বারে মাথা ঘামাবে না, তাই বলে এমন নয় স্টেট আবার দাদাগিরি করে বেড়াবে। আমি বাংলা অ্যান্ড কোনো বাংলা স্টেট হঠাৎ করে, বা মহারাষ্ট্রের কোনো স্টেট জয় বাংলা বা জয় মহারাষ্ট্র বলে বেরিয়ে পড়লাম যুদ্ধ করতে, এটা গল্প নয়, এটা এই পাওয়ারটা নেই। বাট আমাদের কিছু স্বাধীনতা আছে, কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, সেগুলো আমরা আমাদের জায়গাটাকে আমরা নিজেরাই হ্যান্ডেল করবো। ঠিক যেমন আমাদের শহরের মধ্যে পৌরসভায় আমাদের মোটামুটি দেখভাল করে বিভিন্ন ছোটোখাটো ম্যাটারে, পৌরসভায় ব্যাপারটা সামলে নেয়। ঠিক এরকম যে জায়গায় আমরা আছি তার লোকাল গভর্নমেন্টই ব্যাপারটা চালাবে। সো স্টেটের কাছে কিছু পাওয়ার আছে, সেন্ট্রালের কাছে কিছু পাওয়ার আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিঅ্যাম্বেল। তো প্রিঅ্যাম্বেলটা খুব ভালো মতো পড়ে রাখা খুবই দরকার, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। ফার্স্ট যে লাইনটা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ইভেন এখান থেকে কোশ্চেন আছে জাস্ট এই লাইনটা তুলে। তাছাড়াও জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, তাছাড়া অ্যান্ড সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, এই 3টে ওয়ার্ড, মানে এইগুলো অপশন দিয়ে দেবো, 4টে অপশন দিল, এর মধ্যে কোনটা প্রিঅ্যাম্বেলে নেই। তো যদি এই লাইন, এই যদি প্রিঅ্যাম্বেলটা পড়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা বাদ দিতে পারবো যে এই ওয়ার্ডটা কিন্তু প্রিঅ্যাম্বেলে নেই, কারণ এরকম কোশ্চেনে অ্যাকচুয়ালি এসেছে। সো প্রিঅ্যাম্বেলটা ভালো করে পড়ে রাখাটা খুব দরকার। 13. Secularism means suspension of all religions, freedom of worship to minorities, separation of religion from state, a system of political and social philosophy that does not favors any particular religious faith. এখানে অ্যান্সার ডি। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ানরা বা ইন্ডিয়ান কনস্টিটিউশন যে টাইপ অফ সেকুলারিজমকে ফলো করে সেটা কোয়াইট পজিটিভ সেন্স অফ সেকুলারিজম। এটা আসছি পরে কেন। সাসপেনশন অফ অল রিলিজিয়ান্স, আমরা কিন্তু কোনো রিলিজিয়ানকে এমন বলি না যে কোনো রিলিজিয়ানের কোনো দাম নেই, কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না, বা করলে নিজের বন্ধ দরজার ভিতরে, এরকম আমরা করি না। এরা কিছুটা চায়না করে, সেখানে রিলিজিয়ানের কোনো দাম নেই। ইভেন ওরা তো রিসেন্টলি শুনে থাকবে নিজেরাই কোরআন লিখতে চলেছে, কোরআনকে মডিফাই করতে চলেছে, অ্যান্ড সেখানে ওরা দরকার পড়লে স্টেটের স্বার্থে কিন্তু যে কোনো রিলিজিয়ানকে সাপ্রেস করতেই পারে। ফ্রিডম অফ ওরশিপ অফ মাইনরিটিস, তো ফ্রিডম অফ ওরশিপ আমাদের এখানে সবারই আছে, নট শুধু মাইনরিটি যারা অল্প সংখ্যক হবে তাদের জন্য না, ফ্রিডম অফ ওরশিপ সবারই আছে। সেপারেশন অফ রিলিজিয়ান ফ্রম স্টেট, স্টেট কিন্তু একদম রিলিজিয়ান, আমাদের ক্ষেত্রে বলতে গেলে স্টেট কিন্তু রিলিজিয়ান থেকে সেপারেট নয়। আমাদের স্টেট শুধুমাত্র কোনো এটাই বলছে আমরা কোনো স্পেসিফিক রিলিজিয়ানকে সাপোর্ট করবো না। আমরা যদি সেইভাবে দেখতে যাই, ভারত একটা হিন্দু প্রধান দেশ, এবং একদম বিগিনিং থেকে এর সে ডিএনএতে বসে আছে, বা স্টিল এখানে কিন্তু আমরা কোনো স্টেট পরিষ্কার বলে দিচ্ছি আমরা কোনো স্পেসিফিক রিলিজিয়ানকে কিন্তু ফেভার করবো না, সবাই আমাদের চোখে সমান। রিসেন্টলি আমরা ফ্রান্সের ক্ষেত্রে যে ডিস্টারবেন্সগুলো দেখতে পাচ্ছি, তার একটাই কারণ ফ্রান্সের রিলিজিয়াস, ওদের যে সেকুলারিজম কনসেপ্ট আছে সেটা অনেকটা উগ্র, অনেকটা হাই লেভেলে বলা ভুল, ওটা বেশ উগ্র টাইপ অফ। কারণ এখানে তুমি চাইলে তুমি রিলিজিয়ানের কোনো ভ্যালু নেই, এখানে স্টেট রিলিজিয়ান পুরোপুরি আলাদা। তুমি রিলিজিয়ান নিয়ে মক করতে পারো, সেটা তার ব্যাপার, কিন্তু তাই তোমার কোনো জেল হবে না, তোমার কিছু শাস্তি হবে না, তুমি একদম পুরোপুরি ফ্রি। রিলিজিয়ান নিয়ে তুমি মক করতেই পারো বা কিছু করতে পারো, বাট সেম কিন্তু অপোজিট পাকিস্তানে, সেখানে তুমি যদি রিলিজিয়ানের সম্পর্কে একটা ওয়ার্ড বলে দাও, ব্লাসফেমি, বা এই ওয়ার্ডটা আমার ঠিক মনে নেই বাংলাটা কি, ধর্মবিরুদ্ধ কাজ, এরকম কিছু ধর্মবিরুদ্ধ কাজের জন্য তোমার কিন্তু জেল, ইভেন ডেথ সেন্টেন্স অবধি হতে পারে। তো অনেক
কান্ট্রি যেগুলো ধর্ম স্পেসিফিক একটা ধর্মের উপর বেস করে, সেখানে কিন্তু রিলিজিয়ানের এগেনস্টে বলা মানে মৃত্যুদণ্ড অবধি যাওয়া। বাট ফ্রান্স এরকম কিছু কিছু দেশ আছে যারা এক্সট্রিমিজমকে ফলো করে, যে একদম টপ লেভেল অফ সেকুলারিটি, তো সেখানে কোনো ভ্যালু নেই রিলিজিয়ানের, স্টেট রিলিজিয়ান পুরোপুরি আলাদা। 14. Which of the following feature does Indian constitution borrow from the Weimar constitution of Germany? The idea of a federation with a strong center, the method of presidential election, the emergency power provision concerning the suspension of fundamental rights during the national emergency. Answer D. তো আমরা জানি এমার্জেন্সি টাইপ যখন ন্যাশনাল এমার্জেন্সি আসবে, সমস্ত রকম ফান্ডামেন্টাল রাইটস বন্ধ হয়ে যাবে, যেটা সব থেকে ব্ল্যাক ডে যদি বলা হয় ইন্দিরা গান্ধী যেটা নিয়ে এসেছিল। তো এই পরবর্তীকালে দেখা যায় আমাদের ইমার্জেন্সির সময়ে আর্টিকেল 20 অ্যান্ড 21ই আর্টিকেল 20 এবং 21ই একমাত্র অ্যাক্টিভ থাকবে, বাকি সব রাইট ইনঅ্যাক্টিভ মোডে চলে যাবে। 15. The word socialist was added to the preamble. Its main aim is to eliminate inequality in economic and political status, eliminate class-based society, eliminate inequality in the political and religious sphere, eliminate inequality in the income status and standard of life. Answer হবে A. eliminate inequality in economic and political status. So আমরা যদি অপশনগুলো একটু যদি দেখি, সাপোজ আমাদের অ্যান্সারই আমাদের কাছে নেই, বাট আমরা যদি অপশনগুলো বিশ্লেষণ করি, সেখানে আমরা পাবো এলিমিনেট ইনইকুয়ালিটি ইন ইনকাম অ্যান্ড স্ট্যাটাস স্ট্যান্ডার্ড অফ লাইফ। আমরা সবাইকে টাকা দিয়ে আসতে পারি না, বাড়ি দরজায় গিয়ে কিন্তু সরকার টাকা দিয়ে আসতে পারে না সবাইকে সমান করার জন্য। সবারই সমান ইনকাম হবে এই গ্যারান্টি কিন্তু সরকার নিতে পারে না, কারণ ইন্ডিয়ার এই বড় রকম সংখ্যক প্রায় 140 থেকে 50 কোটি জনসংখ্যার ওপর। সেই জন্য আমরা কাউকে ইনকামে গ্যারান্টি দিতে পারি যে তুমি এতটা মিনিমাম ইনকাম হবে, যেটা নারেগা করেছে 100 দিনের কাজ, তো এই একটা গল্প দিতে পারি। বাট ইনকামে কোনো সবাই যে সমান বেতন পাবে, মুকেশ আম্বানি সমান বেতন, আমি সমান বেতন, এইরকম ইকুয়ালিটি কথা কিন্তু বলছে না। তো এরকম স্ট্যাটাস অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লাইফ, কাউকে সবাই যে সমানভাবে সমান স্ট্যান্ডার্ডের লাইফ লিড করবে, সমান ইনকাম করবে, এরকম কোনো গ্যারান্টি কিন্তু স্টেট দিচ্ছে না, কখনোই দেয় না। এলিমিনেট ইনইকুয়ালিটি ইন পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার, তো আমরা যেটা প্রথমেই পড়ছি সেকুলার, যেহেতু তো আমাদের স্টেট সেকুলার মানে রিলিজিয়াস কোনো ম্যাটারে কিন্তু ইন্টারফেয়ার করবে না, সম্মান করবে বাট কোনো রকম ইন্টারফেয়ার করবে না। সো রিলিজিয়াস অ্যাফেয়ার তো বাদই গেল, পলিটিক্যাল আসছি। এলিমিনেট ক্লাস বেস সোসাইটির ক্ষেত্রে আমাদের কিছু ল আছে, আনটাচেবিলিটি ছাড়া কিছু কিছু ল আছে, বাট আমরা কিন্তু বাড়ির দরজায় গিয়ে কাউকে জোর করে বলতে পারি না তোমাদেরকে এইভাবে ফলো করতে হবে, তুমি একটা লোককে এইভাবে সম্মান করবে, তুমি এরকম মানবে না। এটা একটা জেনারেশনের ব্যাপার, এটা আমাদের একদিনে যেমন আসেনি ব্যাপারটা, তাই জাস্ট সরকার শুধুমাত্র নিয়ম প্রয়োগ করেই এটা বানাতে পারে না। আমরা রিসেন্ট যে ডাউরি সিস্টেমটা দেখি, ডাউরি সিস্টেম নিয়ে যথেষ্ট ল আছে, বাট স্টিল দেখি আমাদের বড় বড় চাকরি পেয়েও লোকজন ডাউরি নিচ্ছে, কারণ এটা আমাদের সিস্টেমের মধ্যে বসে আছে, এটা চেঞ্জ হতে আরও কয়েক বছর লাগবে। সো ক্লাস বেসড ইনইকুয়ালিটি এরকমভাবে যাবে না, সেটাও আস্তে আস্তে মানুষের মেন্টালিটির সাথে সাথে চেঞ্জ হবে, আস্তে আস্তে আরও কয়েক বছর পর হয়তো ক্লাস বেসড ইনইকুয়ালিটি না থাকতেও পারে, বাট এখানে কিন্তু গভর্নমেন্ট ওইভাবে ইন্টারফেয়ার করতে পারবে না, করলেও সেটা কিন্তু এফেক্টিভ হবে না, ঠিক যেমন ডাউরি সিস্টেমে চলছে। এলিমিনেট ইনইকুয়ালিটি ইন ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল স্ট্যাটাস। সো বাট সরকার এটুকু বলছে তোমরা যদি ইকোনমিক ক্ষেত্রে সবাইকে সমান চোখে দেখা হবে, পলিটিক্যাল স্ট্যাটাসের ক্ষেত্রে সবাইকে সমান চোখে দেখা হবে। তুমি একটা ভোট, আমি যদি একটা ভোট দিই, যে ভ্যালু হবে, মুকেশ আম্বানি যদি একটা ভোট দেয়, সেই দুটো ভোটের সেম ভ্যালু হতে পারে। আমাদের পলিটিক্যাল স্ট্যান্ডার্ড অফ লাইফ বা ইকোনমিক লাইফ আলাদা, বাট আমাদের সবারই কিন্তু যে পলিটিক্যাল স্ট্যাটাসটা আছে সবারই ক্ষেত্রে সমান। অ্যান্ড এখানে বলেছে লাস্ট অপশন ডিতে যারা বলেছিল ইনইকুয়ালিটি ইন ইনকাম, আমাদের ইনকামকে গ্যারান্টি দেওয়ার, সমান রাখার গ্যারান্টি সরকার দিচ্ছে না, বাট ইকোনমিক স্ট্যাটাস আমরা কিছু কিছু স্ট্যাটাসের ক্ষেত্রে বা সরকারি বিভিন্ন রকম যে প্রজেক্টগুলো থাকবে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু সরকার আমাদেরকে সবাইকে সমানভাবে দেখবে, ধনী গরিব সবাইকে কিন্তু সমানভাবে সেই প্রজেক্টগুলো দেবে। বিভিন্ন যখন কোনো প্রকল্প আসে আমরা সবাই কিন্তু তার লাভ ওঠাই, সেটা যে কোনো মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, একদম লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস, সবাই কিন্তু সেই প্রকল্পের ভাগিদারি হয়। 16. The Indian Constitution is regarded as parliamentary, federal, federal in form, unitary in spirit. So answer D. Federal in form and unitary in spirit. মানে কেসটা হচ্ছে আমরা যতই জয় বাংলা বা জয় মহারাষ্ট্র বলে ইমোশনাল হয়ে যায় না কেন, দিনের শেষে কিন্তু আমরা ইন্ডিয়ান,
আমরা যদি যুদ্ধ লাগে আমরা অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে বাংলা থেকে যাব, ওর দিক থেকে একটা ইন্ডিয়ান হিসেবে মহারাষ্ট্র থেকে আসবে, অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবেই বিহার থেকে যাবে। হতে পারে আমরা বিহারি কেউ, আমরা কেউ বাঙালি, কেউ মহারাষ্ট্রের মারাঠি, বাট আমরা অ্যাট অফ দ্য ডে কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু আমরা ইন্ডিয়ান হিসেবে লড়াই করতে যাব। সো আমাদের মেন ফর্ম কিন্তু ইউনিটারি, আমরা সবাই এক, বাট তার সত্ত্বেও আমরা কিছু কিছু আলাদা আছে, আমাদের কিছু কিছু আলাদা ক্যারেক্টার আছে। সো এই যে ফর্মটা, এটাই হচ্ছে ফেডারেল স্ট্রাকচার ইন ফর্ম অ্যান্ড ইউনিটারি অ্যান্ড ইন স্পিরিট। 17. The correct nomenclature of India according to preamble is sovereign secular democratic republic, sovereign democratic republic secular, sovereign socialist secular democratic and republic, sovereign secular socialist democracy. Answer C. অ্যান্সার সি। এখানে এই 3S যেটা আছে, 3S যাবে প্রথমে, তারপর ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। 3Sএর সিকোয়েন্সটা মনে রাখ, একটা সেন্স এইভাবে কাজ করতে পারে। সোভারিন, কারণ ইন্ডিয়া স্বাধীন হওয়ার পরে প্রথম যে দায়িত্ব বা প্রথম যে কনসেপ্টটা, আমরা কোনো দেশের নিয়ন্ত্রণে থাকবো না, আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব সবারই আগে থাকবে, আমরা কোনো দেশের চাপে সিদ্ধান্ত নেব না এবং আমরা আমাদের সিদ্ধান্ত নিজে নেব। এটা হচ্ছে আমাদের প্রথম গল্প, সেই হিসাবে সোভারিনটা আগে যাবে। অ্যান্ড সোশ্যালিস্ট, এই সোশ্যালিস্ট কনসেপ্টটা মেনলি জওহরলাল নেহরুর আইডিয়া ছিল যে আমাদের কনস্টিটিউশন সোশ্যালিস্ট ভাবধারায় যাবে, সমাজ কল্যাণ কাজকর্ম করবে, যে আমাদের যে প্রজেক্টগুলো হবে, প্রকল্পগুলো আসবে, স্কিম আসবে, সেইগুলো সোশ্যালিস্ট ইন নেচার হবে। তো তারপর আসছে সোশ্যালিস্ট অ্যান্ড লাস্টে আসছে সেকুলার। তো সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, তারপরে আসছে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। হাউ মেনি ল্যাঙ্গুয়েজ হ্যাভ রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা হচ্ছে 22 language recognized by Indian Constitution. 19. India opt for a federal form of government because of vast territory, cultural integration, linguistic and regional diversity, administrative convenience. ভাস্ট টেরিটরি যে অপশানটা আছে, কথাটা তো ঠিকই, ভাস্ট টেরিটরি আছেই, বাট এখানকার অ্যান্সার হবে লিঙ্গুইস্টিক অ্যান্ড রিজিওনাল ডাইভার্সিটি। কারণ আমরা যতই বলি, আমরা যদি 100 থেকে 200 কিলোমিটার যখন চেঞ্জ করবো ডিস্টেন্স, যে কোনো দিকে 100 থেকে 200 কিলোমিটার গেলে দেখুন নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন কালচার, নতুন ধরনের কিছু চলে এসেছে। ইভেন আমরা ছোটোখাটো ঘটনা একদম জাস্ট একটা জেলা থেকে অন্য জেলাতেই গেলেই দেখতে পাই বিয়ের ক্ষেত্রে বা অন্নপ্রাশন শ্রাদ্ধের ক্ষেত্রে দু একটা নিয়ম, ছোটোখাটো নিয়ম, সেটা পাল্টে যায়। এক জেলায় একরকম হচ্ছে, অন্য জেলায় নিয়মটা একটু হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যখন আমরা আরও বড় জায়গায় যাব, যখন পুরো স্টেট থেকে আরেকটা স্টেটে যাব, সেখানে আরও বড় রকম চেঞ্জ দেখা যায়। সো আমরা যদি কখনো বলে থাকি যে আমাদের ভারতে সবাইকে এক হতে হবে, সবাইকে এক ভাষা, এক তথ্য, এক সংস্কৃতি আন্ডারে আসতে হবে, এটা খুব বড় ভুল। কারণ সবারই নিজস্ব একটা ক্যারেক্টার আছে, সবারই নিজস্ব আলাদা কালচার আছে, এবং তারা সেইভাবে জেনারেশন ওয়াইজ জেনারেশন তারা কিন্তু সেরকমই করে আসছে। সো আমাদের এই জিনিসটাকে রেসপেক্ট করতে হবে। সো লিঙ্গুইস্টিক অ্যান্ড যে রিজিওনাল ডাইভার্সিটি আছে, এইটাকে আমরা কখনোই ইগনোর করতে পারবো না। তো এই কনসেপ্টটাকে মাথায় রেখেই ফেডারেল স্ট্রাকচারটা বানানো হয়েছে। কারণ এখানে যেহেতু আমার অন্ধ্রপ্রদেশ, যেটা বলেছিলাম, অন্ধ্রপ্রদেশ প্রথম রাজ্য ছিল যেটা লিঙ্গুইস্টিক বেসিক, ওখানকার যারা ওদের ল্যাঙ্গুয়েজ বলতো, সেই ল্যাঙ্গুয়েজের জন্য ওরা আন্দোলন করেছিল যে আমরা আলাদা রাজ্য চাই। তো সেই জন্য ওদেরকে আলাদা রাজ্য দেওয়া হয়েছে। তো এরকম কনসেপ্ট কিন্তু আমাদের সব জায়গায় আছে। বেঙ্গলের লোকেরা শুধু বেঙ্গলি বলে, উড়িষ্যার লোকেরা উড়িয়া বলে, বিহারের লোকেরা ওদের যে হিন্দি থাকে সেরকম বলে। তো কেউ যদি চায় যে বেঙ্গল, বিহার, উড়িষ্যা তিনটাকে এক করে দেবো, সো অ্যান্ড এই তিনজনেরই একটাই ল্যাঙ্গুয়েজ করে দেবো, সেটা কিন্তু একদম ভুল। তো সেই জন্যই তিনটে রিজন, তিনটে আলাদা ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড তারা এই তিনজনে কিন্তু স্বাধীনভাবে বেশ ভালোভাবে আছে। সো এই কনসেপ্টটা নেওয়ার জন্যই ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট আমাদের। 20. The word socialist, secular and unity and integrity of the nation were added to our constitution by 42nd amendment, 44th amendment, 46th amendment, 51st amendment. Answer, এটা মার্ক করা আছে 42nd amendment. 21. There is a parliamentary system of government in India because the council of ministers is responsible to the Lok Sabha. The Lok Sabha is directly elected by the people. The parliament can amend constitution. The Rajya Sabha can not be dissolved. বলতে গেলে তো সবগুলোই ঠিক। রাজ্যসভাকে ডিসলভ করতে পারবো না, পার্লামেন্টের কাছে পাওয়ার আছে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার, আর লোকসভার যে মেম্বাররা থাকে তাদেরকে আমরা সরাসরি ভোট দিয়ে পাঠাই। বাট এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অ্যান্সার এ। আমরা প্রথম দিকে একটা অ্যান্সার করেছিলাম এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। সো এখানে কাউন্সিল অফ মিনিস্টার হচ্ছে এক্সিকিউটিভ, অ্যান্ড লোকসভা বা পার্লামেন্ট এটা হচ্ছে লেজিসলেচার। সো এটা সেই সেন্সে যাবে এক্সিকিউটিভ রেসপন্সিবল টু লেজিসলেচার।
22. The Constitution of India is republican because it provides for an elected parliament, provides for adult franchises, contain a bill of rights. D has no hereditary element. এখানে again বলতে গেলে সবকটা অপশনই কম বেশি ঠিক, বাট এখানে অ্যান্সার ডি, নো হেরিডিটারি এলিমেন্ট, মানে আমাদের প্রাইম মিনিস্টার ছেলেই প্রাইম মিনিস্টার হবে না, রাষ্ট্রপতি ছেলে রাষ্ট্রপতি হবে না, ইভেন যে কোনো পোস্ট আছে পার্লামেন্টারি বা কনস্টিটিউশন সাংবিধানিক পোস্ট আছে তার সেখানে তার একজনের ছেলে অন্যজন, যেটা আমাদের খুব পপুলার এখন যে ওয়ার্ডটা যে নেপোটিজম, সো এখানে নেপোটিজমের কোনো গল্প নেই। সো রিপাবলিকান মানে প্রত্যেক ক্ষেত্রেই তাকে চুজ করা হবে, প্রত্যেক ক্ষেত্রে আমরা জাজ কোর্টের জাজকে হয়তো আমরা চুজ করছি না, বাট সেখানে প্রেসিডেন্ট বা একটা বডি থাকে তারা চুজ করছে, প্রত্যেক ক্ষেত্রেই মানুষজনকে এখানে সিলেক্ট করা হবে, চুজ করে তাকে নির্বাচন করা হবে। 23. In a federal state, state are more powerful than center. Center is more powerful than state. A presidential form of government function. Constitution effect division of powers between the central and state with safeguard against the transgression of jurisdiction. Answer D. Division of power between central and state. State more powerful than center মানে বাংলা ওয়েস্ট বেঙ্গলের পাওয়ার কোনোদিনও সেন্ট্রাল থেকে বেশি হয়ে যাবে না। সেন্ট্রাল ইজ মোর পাওয়ারফুল দ্যান স্টেট। সেন্ট্রাল পাওয়ার এতটাই হয়ে গেল যে সেন্ট্রাল যখন যা বলবে স্টেটকে শুনতে হবে, যদি বলে এখনই সিএমকে অ্যারেস্ট করে এখনই সিএমকে অ্যারেস্ট, এরকম কিন্তু না। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, যেটা যদি আমাদের সিস্টেমে যদি আমরা আমাদের দিক থেকে বলতে চাই তাহলে যেটা নর্মালি আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি এলে হয়, যেখানে প্রেসিডেন্টের কাছে সমস্ত পাওয়ার চলে যায়, তো এরকমও না। সো আমাদের কাছে যে গল্পটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যান্ড স্টেট দুজনাকে সমান সমান পাওয়ার দেওয়া হয় বা একটা ডিভিশন অফ পাওয়ার ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। 24. হাউ মেনি টাইম দ্য প্রিএমবেল হ্যাজ বিন অ্যামেন্ডেড? এটা হচ্ছে একবারই, ডাইরেক্ট অ্যান্সারটাই বললাম একবারই, যেটা 1926 সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, যেখানে আমরা পাই সেকুলার সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি এই তিনটে ওয়ার্ডকে অ্যাড করা হয়েছিল ইন্ডিয়ান প্রিয়াম্বেলে। 25. Which of the following is correct with regard to the preamble? We, the citizen of India. We, the inhabitant of India. We, the people of India. We, the member of Constituent Assembly. লাস্ট আমরা যেটা আলোচনা করেছিলাম প্রিয়াম্বেলে জাস্ট ওই লাইন থেকে কিন্তু কোশ্চেন আছে, এখানেও সেটাই। তো অ্যান্সার সি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এক্ষেত্রে এক্স্যাক্ট লাইন না মনে থাকলে এই এ আর সি এর মধ্যে কনফিউশন হতে পারে। সো এখানে প্রিয়াম্বেলকে একদম ভালো মতো পড়ে রাখাটা একমাত্র সলিউশন, এখানে কোনো ট্রিক নেই কিন্তু। 26. The idea of concurrent list in Indian Constitution is taken from Constitution of Ireland, Canada, Australia and Japan. Answer হবে অস্ট্রেলিয়া। সো কনকারেন্ট লিস্ট কী বলেছে, একটা আছে ইউনিয়ন লিস্ট যেখানে সেন্ট্রাল ল বানাবে, একটা আছে স্টেট লিস্ট যেখানে স্টেট ল বানাবে, বাট কিছু কিছু জায়গা থেকে যায় যেখানে সেন্ট্রাল স্টেট দুজনেই ল বানাতে পারে। সো এই যে মাঝামাঝি জায়গাটা যেখানে কিছু ল সেন্ট্রাল স্টেট দুজনেই বানাতে পারে, সেই ফিল্ডটা হচ্ছে কনকারেন্ট লিস্ট বা কনকারেন্ট লিস্ট। তো সেইটা হচ্ছে কনসেপ্টটা অস্ট্রেলিয়া থেকে। 27. Procedure for the amendment of constitution is taken from USA, Russia, South Africa, Canada. সো দেখতে গেলে সমস্ত দেশ থেকেই বড় বড় জিনিস নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে সাউথ আফ্রিকার একটু রাগ হতে পারে। তো সাউথ আফ্রিকা মন রাখার জন্য যে অন্যতম যে ইম্পর্টেন্ট ফিচার অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অ্যামেন্ডমেন্ট পাওয়ার, যেখানে আমরা আমাদের কনস্টিটিউশন যে রিজিড নয়, আমাদের কনস্টিটিউশন ফ্লেক্সিবল, সেক্ষেত্রে আমরা নিজেদের মতো কিছু কিছু কোনো জায়গায় দরকারি চেঞ্জ মনে করতে হলে চেঞ্জ যদি মনে করি, সেটা কোনো কাস্ট বেস চেঞ্জ, কোনো ট্যাক্স বেস চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আমরা সেটাকে করতে পারি। সেই জন্যে এই অ্যামেন্ডমেন্ট পাওয়ারটা খুব দরকার। সো অ্যামেন্ডমেন্ট করা জিনিসটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে। সো আমাদের কনস্টিটিউশন যে ফ্লেক্সিবল তার একটা বড় পয়েন্ট যদি বলি, যে আমাদের বর্তমানে 104টা অ্যামেন্ডমেন্ট করে ফেলেছি আজ অবধি। আমেরিকান কনস্টিটিউশন তারও আগে প্রায় 1786 নাগাদ ওরা কনস্টিটিউশন বানিয়ে ফেলেছিল, ওরা আজ অবধি প্রায় 16টা কি 17টার মতো অ্যামেন্ডমেন্ট করেছে। মানে ওদের অ্যামেন্ডমেন্ট করার প্রসিডিউর এত টাফ, সেই জন্য ওরা বেশি এদিকে যায়নি। তো এখানে 16 থেকে 17টার মতো অ্যামেন্ডমেন্ট আমেরিকা আজ অবধি করেছে, বাট আমরা সেটা ইজিলি হেসে খেলে একদম পার্লামেন্টারি গড়াগড়ি মেরে 104টা অবধি কনস্টিটিউশন বানিয়ে অ্যামেন্ডমেন্ট করে ফেলেছি। The ultimate source of India's sovereignty lies in the President, Prime Minister, people of India, preamble of Constitution. Answer: preamble of Constitution.
কনস্টিটিউশনে যাই বলেছে তার একটা প্রিফেস বা একটা ছোটো করে জিস্টের গল্প দেওয়া আছে আমাদের প্রিয়াম্বেলে সব বলে দিয়েছে আমরা কী ধরনের নেচারে, আমরা সোশ্যালিস্ট, আমরা ইন্টিগ্রিটি, আমরা রিপাবলিক, আমরা সোভারেনিটি। তো আলটিমেট সোভারেনিটি যেটা কথা বলা হয়েছে প্রথম কিন্তু আমাদের প্রিয়াম্বেলেই বলা হয়েছে যে আমরা সার্বভৌমত্ব, আমরা আমাদের ডিসিশন নিজেরাই নেব। সো এই কনসেপ্টটা দেওয়া আছে প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে। 29. India is a democratic republic because there is a independence of judiciary. The head of the state is elected by people. There is no distribution power between center. There is distribution of power. Sorry, there is distribution of power between central and state. There is parliamentary supremacy. তো এখানে বলতে গেলে সবগুলো একরকমভাবে ঠিক। পার্লামেন্টারি সুপ্রিমেসি আছে আমাদের এখানে, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, কারণ জুডিশিয়ারি কিন্তু এক্সিকিউটিভের কথা শুনবে না, আবার লেজিসলেচারের কথা শুনবে না, যার জন্য আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট যে কোনো সময় যে কোনো নেতাকে ঝেড়ে দেয়, সেন্ট্রালকেও ঝেড়ে দেয়, কোনো অফিসারকেও ঝেড়ে দেয়। দেয়ার যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার সেন্ট্রাল অ্যান্ড স্টেটের মধ্যে পাওয়ার ভাগ করা থাকে, বাট এখানে অ্যান্সার হবে হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। যেহেতু রিপাবলিক, গণতন্ত্র যেটা বলেছে ডেমোক্রেটিক রিপাবলিক, আমরা প্রধানমন্ত্রীর জন্য ডাইরেক্ট ভোট দিচ্ছি না, আমরা বিভিন্ন নেতাদের জন্য ভোট দিচ্ছি, আমরা আমাদের লোকাল নেতাদের জন্য ভোট দিচ্ছি এবং তারা গিয়ে প্রধানমন্ত্রীকে চুজ করছে। তো আমরা একরকমভাবে আমাদের লিডারকে চুজ করছি, আমরা আমাদের লোকাল লিডার কী হবে সেটা আমরা চুজ করছি। প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি অ্যাকচুয়ালি পুরো মন্ত্রিসভার যিনি হেড অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী, সেখানে মন্ত্রিসভার লোকরা নিজেদের মধ্যে ঠিক করে নেবে কে প্রধানমন্ত্রী হবে। তো আমরা জানি 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগেই কিন্তু ওনার ফেসটা ছিল যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা দুভাবেই ভোট দিয়েছি, কেউ শুধুমাত্র নরেন্দ্র মোদীকে দেখে ভোট দিয়েছি, তো নরেন্দ্র মোদীর নাম নিয়ে ভোট দিতে গেছি এবং দেখেছি আমাদের লোকালও ABCDকে দাঁড়িয়ে আছে, তো আমরা তাকে ভোট দিয়েছি এবং সে পরবর্তীকালে গিয়ে নরেন্দ্র মোদীকেই চুজ করেছে, কারণ আগে থেকে ঠিক হয়েছিল যে ইনি প্রাইম মিনিস্টার ফেস এবং ইনি প্রাইম মিনিস্টার হবে। সো এটা হচ্ছে কনসেপ্ট। And last question, who called preamble as political heartthrob of Indian constitution? K. M. Munshi, B. R. Ambedkar, J. L. Nehru and D. Sarojini Naidu। এখানে অ্যান্সার হচ্ছে K. M. Munshi। তো এই ছিল আজকে 30টা MCQ প্রিয়াম্বেল, আমাদের স্যালিয়েন্ট ফিচার্স অ্যান্ড কিছু বড় ফিচার্স নিয়ে। এছাড়া আরও তো MCQ হতে পারে, কিন্তু শেষ নেই, জাস্ট আজকে কিছুটা আউটলাইন দিয়ে রাখলাম, এরপরে তোমরা চাইলে নিজেদের মতো যতটা পারো পড়তে পারো। তো এতটা আসলে ভিডিওটা দেখলে চেষ্টা করো একের বেশি বার দেখতে বেটার রেজাল্টের জন্য, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নিজেদের মধ্যে, নিজের বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটা আরও বেশি করে। যদি মনে হয় ভিডিওর কোনো সেকশনে আরও ইমপ্রুভমেন্ট দরকার বা আমি কী টাইপের ভিডিও আরও আনতে পারি যেটা ভালো হয়, যে কোনো রকম কোনো রকম মতামত থাকলে সেটা প্লিজ কমেন্টে জানাও, কারণ কমেন্টে জানানোটা খুবই দরকার। সেক্ষেত্রে আমি চ্যানেলটাকে আরও গ্রো করতে পারবো, আমার পরবর্তীকালে ভিডিওতে সেই ইমপ্রুভমেন্টটা আনতে পারবো। অ্যান্ড নিজেদের বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করো যাতে ব্যাপারটা স্প্রেড হয়। অ্যান্ড লাইক করতে তো অবভিয়াসলি ভুলবে না, কারণ যথেষ্ট আমি চেষ্টা করছি আরও বেটার কন্টেন্ট দিতে, বেটার এফোর্ট দিতে। তো লাইকের সংখ্যা আমাকে সেই দিকে আরও বেশি রকম মোটিভেট করবে। তো আজকে এইটুকুই, ধন্যবাদ।